শান্তিনিকেতনের আনন্দবাজার হলো মহালয়ার দিনের একটা নিজস্ব মেলা। তবে আনন্দ মেলা নাম নয়, আনন্দবাজার। আনন্দবাজার সম্পর্কে বলবো একটা বিশেষ বইয়ের আশ্রয় নিয়ে, পুস্তিকা। এই বইটি এর নামও শান্তিনিকেতনের আনন্দবাজার। এই বইটা এত সুন্দর করে আনন্দবাজারের বিভিন্ন দিক ধরে রেখেছে, তার থেকে খুব বেশি আলাদা করে বলার কিছু থাকে না। বইটি সম্পর্কে আগে বলি। বইটির প্রকাশনা হয়েছিল আশ্রম সম্মিলনী পাঠভবন, শান্তিনিকেতন, 1997। আশ্রম সম্মিলনী সম্পর্কে অনেক কথা বলার আছে, বিস্তারিত বলবো কখনো, খুব ইচ্ছে। কিন্তু আশ্রম সম্মিলনী হচ্ছে প্রধানত শান্তিনিকেতন পাঠভবন যে বিদ্যালয়, তাতে ছাত্রছাত্রীদের স্বায়ত্তশাসনের শিক্ষা এবং স্বাবলম্বনের শিক্ষার একটা খুব বিস্তারিত পরিকল্পনা। সূচনাটা রবীন্দ্রনাথ থাকতে আনুমানিক 1912 সাল নাগাদ। সেইখানে ছাত্রছাত্রীদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা এবং তাদের সহকারীরা মিলে হয় প্রতিনিধি সভা। প্রত্যেক বিভাগের একজন ভারপ্রাপ্ত অধ্যাপক অধ্যাপিকা থাকেন, অধ্যক্ষ থাকেন সবার উপরে। আর এই প্রতিনিধি সভার যে ছাত্রছাত্রীরা, সাধারণ সম্পাদক সম্পাদিকা সহ, তারা ঠিক করেন ছাত্র সঞ্চালক বা ছাত্র সঞ্চালিকা কে হবেন। তারা নাম প্রস্তাব করেন অধ্যক্ষের কাছে, 3টি নাম। তাদের মধ্যে থেকে একজন নির্ধারিত হন ছাত্র সঞ্চালক বা সঞ্চালিকা, যিনি সাধারণ সম্পাদক সম্পাদিকাকে সব রকম সহযোগিতা, প্রয়োজনে পরামর্শ দিয়ে থাকেন। আমার সৌভাগ্য, 1997 সালে আমি ছাত্র সঞ্চালকের দায়িত্ব পেয়েছিলাম। না হলে এই যে পুস্তিকাটি, এই যে বইটি, বিশেষ প্রিয় বইটি, এর সঙ্গে জড়িত থাকার আমার আর খুব একটা কোনো কারণ ছিল না। এর প্রধান পরিকল্পনা যাদের ছিল, পুলক দত্ত, রতি বসু, পার্থ চক্রবর্তী, এরা 3জনেই অধ্যাপক পাঠভবনের, এবং তার সঙ্গে তখন অনাথনাথ দাস, অনাথদা আমাদের, উনি ছিলেন পরামর্শদাতা হিসেবে। ওদেরই এই পরিকল্পনার কথা প্রথম মাথায় এসেছিল। এবং যেহেতু আশ্রম সম্মিলনীর পক্ষ থেকে তার প্রতিনিধি সভা এবং ছাত্র সঞ্চালক তাতে জড়িত হবেনি, সেই সূত্রে আমি সুযোগ পেয়েছিলাম এই কাজে জড়িত হবার। ছাত্রছাত্রীরা খুব আগ্রহের সঙ্গে এই পরিকল্পনাকে গ্রহণ করেছিল। নিবেদন অংশে সাধারণ সম্পাদক সম্পাদিকা এটা লিখছেন, একটু পড়ি, তাহলে সবটা বোঝা যাবে। কদিন পরে মহালয়ার দিনে আমাদের প্রিয় উৎসব আনন্দবাজার। তাই এবার আশ্রম সম্মিলনীর দোকানের বিষয়ে আলোচনার জন্য প্রতিনিধিরা একত্র হয়েছিলাম কয়েকজন শিক্ষক শিক্ষিকার কাছে। সেখানে একটি প্রস্তাব এলো, শান্তিনিকেতনের সুপ্রাচীন এই আনন্দবাজার উৎসব বিষয়ে একটি পুস্তিকা প্রকাশ করলে ভালো হয়। প্রস্তাবটি সেদিন উৎসাহের সঙ্গে গ্রহণ করলেও বুঝতে পারিনি এটিকে কাজে পরিণত করতে গিয়ে এত আনন্দ পাব। সেই সঙ্গে নিজেরা এই উৎসব সম্পর্কে অনেক নতুন কথা জানতে পেরেছি। মনে হয় আমাদের মতো অনেকেই জানতে পারবেন। এই সংকলনটি তৈরি এবং প্রকাশ করার কাজে অনেকের কাছ থেকে মূল্যবান সহায়তা পেয়েছি। তাদের সকলকে অন্তরের কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে রবীন্দ্রভবনের অধ্যক্ষ মহাশয়ের আন্তরিক সহায়তার কথা স্মরণ করি। তখন শ্রদ্ধেয় স্বপন মজুমদার ছিলেন রবীন্দ্রভবনের অধ্যক্ষ, এবং খুব কম সময়ের মধ্যে কলকাতা থেকে ছাপিয়ে আনার দায়িত্ব নিয়েছিলেন। নিজের হাতে বয়ে নিয়ে এসেছিলেন। শিল্পী নন্দলাল বসুর আঁকা আনন্দবাজারের একটি অপ্রকাশিত ছবি মুখপাতে ছাপা হলো। শ্রদ্ধেয় শ্রী অমিতাভ চৌধুরী মহাশয় তাঁর একটি রচনার অংশ ব্যবহারের অনুমতি দিয়ে এবং শ্রদ্ধেয় শ্রী সুরঞ্জন বসু মহাশয় প্রচ্ছদটি সাজিয়ে এই সংকলনটির গৌরব এবং শ্রীবৃদ্ধি করেছেন। আশা করি এই প্রাক্তন ছাত্ররা আমাদেরই মতো আনন্দিত। পুস্তিকাটি বিক্রি করে লাভের অংশ সেবা বিভাগে জমা দেওয়া হবে। আশা রাখি যারা এটি সংগ্রহ করবেন তারা শুধুই সেবা বিভাগকে সাহায্য করে আনন্দ পাবেন তা নয়, এই পুস্তিকাটি নিজেও তাদের কিছু বাড়তি আনন্দ দিতে পারবে। আমাদের অনভিজ্ঞতাজনিত অনিচ্ছাকৃত কোনো ত্রুটি থাকলে সেজন্য আমরা ক্ষমা প্রার্থী।
আন্তরিক শ্রদ্ধা সহ বিনীত সাধারণ সম্পাদক প্রদীপ পাল, সাধারণ সম্পাদিকা শ্রুতি নাহা। তারিখ রয়েছে 24শে সেপ্টেম্বর 97। এরপর সূচি, সেখানে রবীন্দ্রনাথের চিঠি, আনন্দবাজার সংবাদ, শান্তিনিকেতন পত্রিকা থেকে 1326-এর বৈশাখ সংখ্যা। আনন্দবাজারের পুরনো কথা লিখেছেন অনাথনাথ দাস। অনাথ দাস শান্তিনিকেতনের আনন্দবাজারের যে কবে থেকে শুরু ইত্যাদি সেই ইতিহাসটা ধরে দেওয়ার চেষ্টা করেছিলেন। একদিন কা মেলা, এটা ওই অমিতাভ চৌধুরী শান্তিনিকেতনের সুখের 12 বর্ষা থেকে নেওয়া অংশ। আমাদের সময়ের আনন্দবাজার, ক্ষমা ঘোষ। ক্ষমাদি পাঠভবনে দীর্ঘদিন শিল্প বিষয়ে অধ্যাপনা করেছেন, প্রাক্তন ছাত্রী কলা ভবনের, এবং খুব সুন্দর গানও করতেন। আর ওর স্বামী চৈতিদা, আমরা যখন ছাত্রছাত্রী তখন ওই সাহিত্য সভা আমাদের গানের সঙ্গে বেহালা বাজাতেন খুব সুন্দর। সুপ্রিয়দার লেখা, পাঠভবনের প্রাক্তন অধ্যক্ষ সুপ্রিয় ঠাকুরের লেখা আছে আনন্দবাজার। আর ক্লাস 3-র গৌরী, ও লিখেছিল ছোট্ট আমাদের মেলা। আর ক্লাস 10-এর নিখিলেশ, ও লিখেছিল আমাদের আনন্দবাজার। এই লেখাগুলো থেকে একটু একটু পড়লেই আনন্দবাজার সম্পর্কে একটা সুন্দর ধারণা হবেই। তার সঙ্গে প্রসঙ্গক্রমে আরও কিছু কথা বলবো। আর পার্থ চক্রবর্তী, আমার দীর্ঘদিনের বন্ধু সহকর্মী পাঠভবনের, ওর সংগ্রহ থেকে বেশ কিছু ফটোগ্রাফ একটু দেখাবো। যদিও এই ফেসবুক ইত্যাদিতে প্রচুর ছবি বা ভিডিও পাওয়া যাবে, তবুও এই যে নন্দলাল বসুর যে অপ্রকাশিত ছবিটি শালবীথিকার, সেই সময় আসলে শুরু হয়েছিল যখন আনন্দবাজার শালবীথিতেই হতো, সেটা অনাথদার লেখায় পরে দেখতে পাবো। রবীন্দ্রনাথের চিঠি, যেটা ছিন্নপত্রের 30 নম্বর পত্র, রানুকে লেখা, পুরোটা পড়ছি না, কারণ ওটা পৌষে, 7ই পৌষের যে মেলা শুরু হয়েছে তারপরে রানুকে লিখছেন ওর স্কুলের প্রাইজ ডিস্ট্রিবিউশনের অনুষ্ঠানের কোনো খবর দিয়ে লিখেছিলেন ভানু দাদাকে। তার উত্তরে লেখা যে তুমি ভাবছো তোমাদেরই মজা হয়েছে, আমাদের এখানে এই যে মেলার 7ই পৌষে মাঠে খুব বড় হাট বসেছিল, তাতে গালার খেলনা, ফলের মোরব্বা, মাটির পুতুল, তেলে ভাজা ফুলুরি, চিনেবাদাম ভাজা প্রভৃতি আশ্চর্য আশ্চর্য জিনিস বিক্রি হলো। 1 পয়সা দিয়ে ছেলেমেয়েরা সব নাগরদোলায় দুলল। চাঁদোয়ার নিচে নীলকণ্ঠ মুখুজ্জের কংসবধ যাত্রার পালা গান হচ্ছিল, সেইখানে একেবারে ঠেলাঠেলি ভিড়। তারপরে 9 পৌষে আমাদের মেয়েরা আবার এক মেলা করেছিলেন, তাতে সিঙ্গারা আলুর দমের দোকান বসিয়েছিলেন। একটা আলুর দম 1 পয়সায় বিক্রি হলো। সুকেশী বৌমা চিনেবাদামের পুতুল গড়েছিলেন, তার একটা 6 আনা দামে বিক্রি হয়ে গেল। কমল কাদা দিয়ে একটা ঘর বানিয়েছিল, তার খড়ের চাল, চারিদিকে মাটির পাঁচিল, আঙিনায় শিব স্থাপন করা আছে, সেটা কেউ কিনতে চায় না, তাই কমল আমাকে সেটা জোর করে 3 টাকায় বিক্রি করেছে। ভেবে দেখো কীরকম ভয়ানক মজা। ছোট মেয়েরা 1 টুকরো ন্যাকড়া ছিঁড়ে তার চারিদিকে পাশ সেলাই করে আমার কাছে এনে বললে, এটা রুমাল, এর দাম 8 আনা, আপনাকে নিতেই হবে, বলে সেটা আমার পকেটে পুরে দিলে। এমন ভয়ানক মজা। রুমাল সেলাই করা, এমব্রয়ডারি করা, মেয়েদের হস্টেলে বিশেষ করে ওই 6, 7, 8 এই যে সময়টা, রুমাল ইত্যাদি সেলাইয়ের জিনিস অনেকের আগ্রহের বিষয় ছিল। ক্লাস 5-এর অর্ণব বসু একটা দোকানের ছবি এঁকেছে, সেই দোকানের নাম হচ্ছে আকুম বাকুম। আর রাজেশ সিং, 10-এর ছেলে, সেও ওই দোকানের সামনে, এবং দোকান সাজানোর একটা ধারণা পাওয়া যাচ্ছে। আর মেলার অংশ হিসেবে যে কুকুররাও থাকে সেটাও বোঝা যাচ্ছে। আর শান্তিনিকেতন পত্রিকা থেকে 1326-এর বৈশাখ সংখ্যা থেকে যে বিবরণটা আছে, গত 2রা বৈশাখে, বৈশাখ শালের ছায়াবীথিতে ছাত্রদের একটি আনন্দবাজার বসিয়াছিল। ছাত্রেরা নিজেরাই নানা রকম খাবার দ্রব্য প্রস্তুত করিয়া দোকান করিয়াছিল। জনৈক ছাত্র নানাবিধ গাছের কাঁটা সংগ্রহ করিয়া একটি পরিদর্শনী খুলিয়াছিল। যেসব ছাত্র গান গাহিতে জানে তাহারা প্রত্যেকে দোকানে দোকানে গান গাহিয়া পয়সা সংগ্রহ করিয়াছিল। আর একদল ছেলে এক প্রত্নতত্ত্বাগার খুলিয়াছিল, সেখানে রামের পাদুকা, অর্থাৎ শ্রদ্ধেয় প্রবাসী সম্পাদক রামানন্দ বাবুর পাদুকা, অশোকের হস্তলিপি, জনৈক বর্তমান ছাত্রের নাম অশোক, বুদ্ধের পাদনখকণা, জনৈক বর্তমান ছাত্রের নাম বুদ্ধ দাস ইত্যাদি।
প্রত্যেক দোকানদারের লাভের অংশ অর্ধেক দরিদ্র ভাণ্ডারে আর অর্ধেক পত্রিকা বিভাগের তহবিলে দেওয়া হইবে। অনাথদার যে লেখাটা আনন্দবাজারের পুরনো কথা, সেইখানে বলছেন এই আনন্দবাজারের একটা ইতিহাস আছে, সংক্ষেপে জেনে রাখা ভালো। আনন্দবাজারের সূচনার সঠিক তারিখ এখনো বলা যাচ্ছে না। সীতাদেবীর পুণ্যস্মৃতি বইয়ে দেখা যাচ্ছে 1324 সালে নববর্ষের দিন ছেলেদের আনন্দবাজার হয়েছিল। পরের বছর অর্থাৎ 1325 সালের 9 পৌষ মেয়েদের আনন্দবাজার বসেছিল নিচু বাংলায়। প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের কন্যা সীতাদেবীর লেখা থেকে আর পুরনো হিসেবের খাতা থেকেও জানা যাচ্ছে তখন এর নাম ছিল বউ ঠাকুরানীর হাট। দেখা যাচ্ছে বাড়ির গৃহিণীরা এবং একটু বড় মেয়েরা ঠিক তোমাদের মতো তাঁরাও নানা রকম পণ্য সাজিয়ে দোকান দিয়েছিলেন। সীতাদেবী পুণ্যস্মৃতি বইয়ে এই মেলার চমৎকার একটি বিবরণ দিয়েছেন। উদ্ধৃতি: হট্টগোল হইল প্রচুর, জনসমাগমও শান্তিনিকেতনের পক্ষে বেশ ভালোই হইয়াছিল। সন্ধ্যার সময়ই জমিল সবচেয়ে বেশি। সুকেশী দেবীর বালকভৃত্য লক্ষণের গলায় ঝুলানো মস্ত একটা প্ল্যাকার্ডে শীঘ্র আসুন বউ ঠাকুরানীর হাটে লিখিয়া ছেলেটাকে আশ্রম গৃহীতে পাঠাইয়া দেওয়া হইল। ছেলের দল এইবারে সদলে আসিয়া উপস্থিত হইল। অন্ধকার না হওয়া পর্যন্ত সরবে এবং সানন্দে মেলা চলিতে লাগিল। তাহার পর যে যাহার দোকানপাট তুলিয়া বাড়ি ফিরিয়া গেলাম। পরের বছর 1326 সালের 2রা বৈশাখ বিদ্যালয়ের ছাত্ররা শালবিথিতে আনন্দবাজারের আয়োজন করে। এর কথাও সীতাদেবী লিখেছেন। ছেলেরা কত তুচ্ছ জিনিস সুন্দর করে সাজিয়ে আশ্রমবাসীদের মন আনন্দে পরিপূর্ণ করে দিয়েছিল। এরপর আনন্দবাজারের সময় নির্ধারিত হয় মহালয়ার দিন। ঠিক কবে থেকে এই দিনে আনন্দবাজার আরম্ভ হয় সঠিকভাবে এখনো ধরা যায়নি। অনাথদা লেখার পর ওই প্রাক্তন ছাত্র অমিতাভ চৌধুরীর একদিনকা মেলা, ওই শান্তিনিকেতনের সুখের 12 মাসা 1981 সালে প্রকাশিত, তার একটা অংশ ওনার অনুমতি নিয়ে এখানে প্রকাশিত হয়েছিল। এবারে আনন্দবাজারের কথা বলি। কবি নিশিকান্ত অনেকদিন আগে গান লিখেছিলেন আনন্দবাজার নিয়ে। শান্তিনিকেতন ছেড়ে পণ্ডিচেরির বাসিন্দা হওয়ার পরও সেই গান চালু ছিল বিশ্বভারতীর ছাত্রদের মুখে মুখে। চলো চলো দেখবে মজা আনন্দবাজারে, ছেলে মেয়ে বেচে কেনে কাতারে কাতারে। আগে বুঝতে পারিনি, এখন বুঝেছি। এই আনন্দবাজার ব্যাপারটা রবীন্দ্রনাথের বিদেশিকে স্বদেশী করার আরেকটি দৃষ্টান্ত। ফেট ব্যাপারটাকে দিয়েছেন নতুন রূপ, বানিয়েছেন পুরোপুরি ভারতীয়, এবং ওর গায়ে যে কোনো বিলিতি গন্ধ আছে আজ তা বোঝার উপায় নেই। মেলার অন্তে লাভের টাকা সৎ কাজে খরচ করার মূল নীতিটুকু কিন্তু একই আছে। একটু বাদ দিয়ে পড়ছি। মেলার দিন ভোরবেলা থেকে ব্যস্ততার সীমা থাকে না। বাড়ি থেকে, হস্টেল থেকে ছেলেমেয়েরা বেরিয়ে পড়ে সাজ সরঞ্জাম নিয়ে। আগে থেকেই দড়ি বেঁধে নিজের নিজের জায়গা হয় বরাদ্দ। সামিয়ানা তেরপল বাঁশে চটপট উঠে যায় দোকানঘর। আসে টেবিল চেয়ার, তক্তাপোষ, শাড়ি, ফুলদানি, হাতা, বেড়ি, খুন্তি, ডেকচি ইত্যাদি ইত্যাদি। দুপুর 12টার পর গৌরপ্রাঙ্গনের চেহারা আলাদা, একেবারে অন্য জগৎ। বিচিত্র নামের সব বিচিত্র দোকান যত্রতত্র মাথাচাড়া দিয়ে ওঠে। পর্দার আড়ালে একদল মেয়ে বসেছে খাবার বানাতে, চপ, কাটলেট, স্যান্ডউইচ, পিঠে, কেক, শরবত, অনেক কিছু। ছেলেরা টেবিল সাজাচ্ছে, পেরেক মারছে, বেঞ্চি টানছে। একদল ছোট্ট মেয়ে উত্তরায়ণের ফুল বাগান সাবার করে মালা তৈরি করে ঘুরে বেড়াচ্ছে ফিরি করতে। সং বেরিয়েছে 2-4 জন। আলখাল্লা পরা আর রুদ্রাক্ষের মালা গলায় যে ফকিরের ছদ্মবেশে বসে আছে সেগুনতলায়, অনেকক্ষণ পরে বোঝা গেল সে পরিচিত একটি ছেলে। এক গাদা গয়না আর মাথায় লাল রুমাল বেঁধে যে জিপসি মেয়ে চাকু বিক্রি করছে, অদ্ভুত সব কথা বলছে, তাকে চিনতে ডাকার দরকার পড়ে শার্লক হোমসের। ফিরিওয়ালার ছয়লা। মেদিনীপুরের বন্যায় ভিকমাগা দলের মতো ডিএল রায়ের সুরের ধরনে একদল ছেলে মেয়ে বিচিত্র পোশাক পরে গানের মিছিল বের করেছে শালবিথির রাস্তায়। মৌনী বাবা এক সাধু বসে আছেন পুরনো ঘণ্টাতলায়, পকেট মারের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে 2-4 জন। এই ফিরি করার ব্যাপারটা, বা এই যে নানান রকম ছদ্মবেশ ধরে বসে পয়সা রোজগার করার ব্যাপারটা, এটা পরে কমে যেতে দেখেছি। কারণ ভিড় এত বাড়তে থাকলে তখন আলাদা করে ওই স্পেস পাওয়া আর সম্ভব হতো না। যাই হোক, এরপর বলছেন আসলে পকেট মার অবশ্য খাবার দোকানগুলো। 1 টাকার জিনিস 3 টাকা দর হাঁকতে লাজ লজ্জা নেই। লক্ষ্মী কাটরা, গণেশ কাটরার মতো দোকানগুলোর নাম হওয়া উচিত গলা কাটরা। তাছাড়া খাবারের নামগুলোও হয় মজার, কোথাও ফার্সি, কোথাও তামিল, কোথাও সংস্কৃত। ওইসব ডেভিল বিরিয়ানি পান্তুয়া নামের বালাই নেই। ছোলার পিঠের নাম জনকঘন, স্যান্ডউইচ
বালুকণা জাদুকরি, স্যান্ডউইচ। অবস্থা এমন দাঁড়ায় পরিবেশনকারীদেরও নাম নিয়ে গণ্ডগোলে পড়তে হয়। তাই মেনু কার্ডের পেছনে লেখা থাকে খাবারের আসল নাম, নইলে সমূহ বিপদ। কেক খাবেন ভেবে আপনি অর্ডার দিলেন, দাও তো হে চারখানা কইকেই, পরিবেশক নিয়ে এলো ঘুগনি। এটা সত্যি আমাদের আশ্রম সম্মেলনের দোকানে বারে বারে হতো, প্রত্যেকবারই নতুন নতুন নামকরণ হতো। এখন পেঁয়াজির নাম পলান্ডবী, যারা সংস্কৃত ভালো জানেন তারা হয়তো আন্দাজ করতে পারেন। তার তুলনায় কোনোবার যদি হেজি পেজি থাকে আন্দাজ করা সুবিধে হয়। ডুবুরি যে দই বড়া হতে পারে। কিন্তু পরিবেশনকারিনীদের সত্যি সত্যি, এবং বিশেষ করে যারা ওই রসিদ কাটতেন আশ্রম সম্মেলনের দোকানে, কোনটা কি পাশে পেন্সিল দিয়ে নিজে লিখে রাখতেন, নাহলে সব গোলমাল হয়ে যেত। যাই হোক, আমরা যখন কলেজের ছাত্র সব খাবারের নাম একবার দিয়েছিলাম তামিল ভাষার অনুকরণে। কোনটা হেত্রে উন্ডা, কোনটা গড্ডে মাড্ডে, কোনোটা এরা ইল্লে, কোনোটা পদম পরম। খাবার খেয়ে কোনো ক্রেতাই যে সন্তুষ্ট হননি এ কথা হলফ করে বলতে পারি। তাছাড়া একটা ছোট্ট সিঙ্গাড়ার নাম যদি হলো কুড়ুমড়ু তিরুকোণ তিরভুজ মূর্তিম এবং তার দাম যদি হয় 18.5 আনা, তাহলে ফরাসি শেফ আনিয়ে খাবার বানালেও বিস্বাদ লাগবে। অবশ্যই সব দোকানেই এক হাল, খাবারের সাইজ যত ছোট দাম তত বড়। একবার একটি দোকানের নাম ছিল ঋণং কৃত্বা। বোঝা যায়নি দোকানিরা ঋণ করে দোকান করলো না ঋণ করে খেতে আসতে প্রলুব্ধ করছে। মাস্টারমশাই বা আশ্রমের বাসিন্দা অভিভাবকদের আবার বাড়তি বিপদ। একটি দোকানে গিয়ে নিস্তার নেই। চেনা প্রায় প্রত্যেকটি দোকানেই ঢুকতে হবে এবং দফায় দফায় টাকা গচ্চা দিতে হবে। যিনি যত জনপ্রিয় তত বেশি ডাক, তত বেশি গচ্চা। বাইরে থেকে যারা যান তাঁরা মনোহারিণী বিচিত্ররূপিণী পরিচারিকাদের দেখে বিপদ সমুদ্রে ঝাঁপ দেন। পরিচারক পরিচারিকাদের সাজ পোশাক দোকান ও খাবারের নামের ভাষার সঙ্গে মিলিয়ে করা হতো। সংস্কৃত হলে উজ্জয়িনীর মালবিকা নিপুণিকা ঘুরে বেড়াতো, ফার্সি হলে লায়লা মালেকা আবিদারা চোখে বিদ্যুৎ হানত। এ আকর্ষণও কম নয়। এইটা অবশ্য আমরা সেইভাবে দেখিনি। তাছাড়া আরেকটি গোপন কথা জনান্তিকে বলি, প্রত্যেক টেবিলে পরিবেশনে থাকে একটি ছেলে একটি মেয়ে। সেই জোড়া ঠিক করতে বিস্তর কাঠখড় পোড়াতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়। শেষ পর্যন্ত লটারি করে যার অদৃষ্টে যেমন জুটেছে। শুধু তাই নয়, নেপথ্যে খাবার তৈরির জায়গায়ও উৎসাহ প্রবলতর হয়, উৎসাহদাত্রী সঙ্গীটি যদি পছন্দসই হয়। একটু বাদ দিয়ে যাই, দীনেন্দ্রনাথ ঠাকুর এলে খুশি হতো ক্রেতা ছাত্রছাত্রী এবং বিক্রেতা ছাত্রছাত্রী। দিলদরিয়া এই বিপুল বহু মানুষটি অকাতরে পয়সা খরচ করতেন এই খুদে মেলায় এসে। তাকে সঙ্গে নিয়ে খাবার দোকানে ঢুকলে দাম যত চড়াই হোক না কেন গাঁটের করেই গচ্চা দিতে হতো না অন্য কারো। শুনেছি জুতো পুরুষের কাজে নেমে একটি ছাত্র পুরো 1 টাকা আদায় করেছিল দীনেন্দ্রনাথের কাছ থেকে। আগে আনন্দবাজার বসত শালবিথি আম্রকুঞ্জ ঘিরে, এখনকার মতো গৌরপ্রাঙ্গণকে কেন্দ্র করে নয়। প্রথমবারে মাধবী বিতানে, যেখানে জগদানন্দ রায় অঙ্কের ক্লাস নিতেন, সুধাকান্ত রায়চৌধুরী এক খাবারের দোকান দিয়েছিলেন। মুখে উর্দু, পরনে পশ্চিমী পোশাক, পাগড়ি সিলওয়ার আচকান। খাবার একটি কাঁচালু, আলু কাবলির ধরনে তেঁতুল জল মেশানো কাঁচা একটি আলুর গায়ে চোর কাঁটা। অঢেল বিক্রি হয়েছিল সেবার। খাবারের উৎকর্ষের জন্য নয়, দোকানির উর্দু বয়েত আর মুসলমানি আদব কায়দার জন্য। 1952 সালে এই আনন্দবাজারেই আমি একটি ছড়ার দোকান দিয়েছিলাম। নাম অন্নপূর্ণা কবিতা ভাণ্ডার। সাইনবোর্ডের নিচে লেখা ছিল এখানে সুলভে 5 মিনিটের মধ্যে ফরমায়েশ মতো কবিতা লেখা হয়। অর্ডিনারি 4 আনা, স্পেশাল 8 আনা। সাইনবোর্ড লিখে ও এঁকে দিয়েছিলেন রানীচন্দ। সাইনবোর্ডের উপরে ছিল সিদ্ধিদাতা গণেশের উল্টানো ছবি, ক্যাপশন উল্টা গণেশায় নমঃ। দোকানের সামনে কাউন্টারে বসেছিল আমার 2 অ্যাসিস্ট্যান্ট, অমর্ত্য সেন এবং তার সহপাঠী ও বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির খ্যাতনামা অধ্যাপক মৃণাল দত্ত চৌধুরী। ছিল একজন রিসেপশনিস্ট, মঞ্জুলা দত্ত। কাউন্টারের পেছনে এক ঘেরাটোপের মধ্যে ছিল ফ্যাক্টরি, কবিতা রচনার কারখানা, অর্থাৎ কাগজ কলম নিয়ে আমি বসে আছি। অমর্ত্য মৃণাল চেঁচিয়ে খদ্দের জোগাড় করে, মঞ্জুলা অর্ডার নেয় এবং নাম বা বিষয়, স্পেশাল না অর্ডিনারি, একটা চিরকুট লিখে আমার কাছে পাঠিয়ে দেয়। ঘড়ি ধরা 5 মিনিটের মধ্যে অর্ডার মাফিক 87টি ছড়া লিখেছিলাম সেবার। কিছু উদাহরণ দিয়েছেন। আমার খদ্দেরদের মধ্যে ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর প্রবোধ বাগচি, অনিল কুমার চন্দ, রানীচন্দ, সেকালে চিত্রতারকা সুপ্রভা মুখার্জি, পরবর্তীকালে কংগ্রেস প্রেসিডেন্ট দেবকান্ত বড়ুয়া, শান্তিদেব ঘোষ প্রমুখ। দেবকান্ত বড়ুয়া সম্পর্কে 2 লাইন মনে আছে। গড়িয়ে চলেন, গড়িয়ে বলেন, গড় গাড়ানো ভাব।
নিন্দুকেরা নাম দিয়েছে নরম কচি ডাব। ডক্টর প্রবোধ বাগচি যখন এলেন, মিলের খাতিরে তাকে সাক্ষী পাঠিয়ে শেষ করলাম ত্রাহি ত্রাহি ডাকছি দিয়ে। সুপ্রভা মুখার্জি সম্পর্কে লেখা ছড়া পরে অন্যভাবে লিখে অন্যত্র ছাপিয়েছি। সেবার লিখেছিলাম, হাসির ঝিলিক ছড়িয়ে দিয়ে মিষ্টি মধুর সম্ভাষণ, ঠোঁটের রঙে শাড়ির রঙে জিসি লাহার বিজ্ঞাপন। আশা করি জিসি লাহার দোকান, বিখ্যাত রঙের দোকান ধর্মতলা এসপ্ল্যানেডে, আমরা তো কলেজে থাকাকালীন ওখান থেকে সেই জিওগ্রাফি প্র্যাকটিক্যালের রং কি ক্রোকুইল, চাইনিজ ইঙ্ক, ফুজি রং সবই কিনতে হতো। শান্তিদেব ঘোষ একটুতেই ফোঁস এই কথাটি লেখাতে শান্তিদা আমার উপর ফোঁস করে ওঠেননি, কিংবা অনিল কুমার চন্দ্রের গায়ে বদগন্ধ দেওয়াতেও অনিলদা ক্ষুণ্ণ হননি। বুঝেছিলেন সবই মিলের খাতিরে। তবে রথীন্দ্রনাথ ঠাকুর বিপদে ফেলেছিলেন আমাকে। স্পেশাল 8 আনা ফেলে দিয়ে ফরমাস করলেন, আমার নামে চাই চৌপদী। চৌপদী লেখার হাঙ্গামা অনেক। আমি ছোট 4টি পদ তৎক্ষণাৎ লিখে বললাম, এটাই চৌপদী। রথীন্দ্রনাথ, আজ তার সাথ, মোর মোলাকাত, আমি কুপকাত। বেশ আরেকটু আছে, লেখাটা পড়ছি না, কিন্তু এই কবিতা লেখার আশ্রম সম্মেলনীর দোকানে, এখন ঠিক হয় কিনা জানি না, কিন্তু দীর্ঘদিনই আমাদের সময় হতো একটা কবি কোণ, ওই ফরমায়েশি কবিতা লেখার জন্য। আবার শিল্পী কোণও থাকতো ফরমায়েশি ছবি আঁকার জন্য। যারা ভালো কবিতা লেখে বা যারা ভালো ছবি আঁকে, ওই পালা করে করে তারা আশ্রম সম্মেলনীর দোকানের একটা দিকে থাকতো। ক্লাস 7-এর জসমিন, ওর আঁকা ছবিতে বেশ একটা মেলার নানান রকম গড়ে তোলার ছবি। পরে বলছি ওই যে একটা খাঁচা খাঁচা চেহারা ব্যাপারটা কি। পৌলমীর ছবিতে হস্টেলের ঘরে সব কাজকর্ম চলছে। তারপর অমিতাভদার লেখাটার শেষ অংশ। তারপরে আছে ক্ষমাদির লেখা, আমাদের সময়ের আনন্দবাজার। ক্ষমাদির লেখার প্রধান ব্যাপারটাই হচ্ছে যে আনন্দবাজার কত সহজ সাধারণ ছিল, কোনো চাকচিক্য ছিল না। এই যে শাড়ি, বেড কভার ইত্যাদি দিয়েই সাজানো হতো। নিজের স্মৃতি থেকে 42-43 সালে যখন পাঠভবনে পড়েন, সেই সময় কলাভবনের একটা পারফরমেন্সের কথা লিখেছেন। আবার একবার পুতুল নাচ হয়েছিল, যেখানে কিঙ্করদা সবাইকে সারা গায়ে রং মাখিয়ে পুতুল সাজিয়েছিলেন। ছোট ছেলে মেয়েদের নিজেদের যে নানান রকম বানানো পুতুল, যে ওদেরকে কেউ শিখিয়ে দিত না, নিজেরাই নানান রকম জিনিস সংগ্রহ করে খুব সুন্দর সুন্দর পুতুল বানাতো। খুব সহজভাবে ওরা এই পুতুলগুলো বানাতো। এইটা আমার নিজের কি বলবো, কর্মজীবনের বা সারা জীবনেরই খুব বড় একটা সৌভাগ্য বলে আমার মনে হয়। আমি ওই খুব ছোট ছেলে মেয়েদের কাছ থেকে, অথচ আড়াল থেকে এই সৃষ্টির কাজে ব্যাপৃত দেখেছি। আমার এখনো রোমাঞ্চ লাগে। ওই যে পাশে দাঁড়িয়ে দেখছি, জানেই না যে কেউ পাশে দাঁড়িয়ে আছে, এত তন্ময় হয়ে, মুগ্ধ হয়ে, কিছুই না, ছোট্ট একটা কাঠের টুকরো হয়তো ঘষেই চলেছে, তার যে কল্পনার ছবিটা তাতে রূপ দিচ্ছে, বিভিন্ন বীজ দিয়ে হোক, বিভিন্ন খোসা দিয়ে হোক, বিশেষ করে দেবদারু কি বকুল যাই হোক। কিন্তু ওই কুটুম কাটাম একটা গাছের ডাল, সেটা থেকে হয়তো জিরাফ হবে, কিন্তু যে তন্ময় হয়ে ডুবে যাওয়া, একেবারে নাওয়া খাওয়া ভুলে, ওইটা যেন মানে একটা প্রত্যক্ষ করতে পারতাম যে মানুষ যখন সৃষ্টি করে, ওই রবীন্দ্রনাথেরই কোথাও পড়েছি, সে তখন ঈশ্বরের সমকক্ষ, সে তো সৃষ্টিকর্তা। এই সৃষ্টিকর্তাদের সামনে থেকে দেখতে পাওয়ার সৌভাগ্য এই বছর বছর আনন্দবাজারের জন্যই এত অমূল্য সেই স্মৃতি, খুব কৃতজ্ঞ লাগে। ক্ষমাদি লিখছেন, একবার গৌরীদি, শ্রীমতী গৌরী ভঞ্জ, ওর মেয়ে বাণীকে আর আমাকে পাতা আর ফুলের গয়না দিয়ে সাজিয়ে দিয়েছিলেন। আমরা অনেক পাতা, ফুলের গয়না ট্রেতে করে ফেরি করে বিক্রি করেছিলাম। শেষে নিজেদের গায়ের গয়নাগুলোও সব বিক্রি করে দিয়েছিলাম। খুব সহজে তৈরি করার জিনিস নিয়ে সাধারণভাবে সাজিয়েই আনন্দবাজার সুন্দর হতো। সুপ্রিয়দা শুরু করছেন, অবশেষে মনে হচ্ছে শরৎকাল এসে পৌঁছলো। মানে এই বছরের মতোই হয়তো বর্ষাটা অনেক দিন মানে দীর্ঘস্থায়ী, যদিও ক্যালেন্ডার অনুযায়ী পুজো বা একটু আগেই বলতে হবে। যাই হোক, সুপ্রদার নিজের ছাত্র জীবনের স্মৃতি, কর্মজীবনের স্মৃতির সব মিলিয়ে লেখাটা একটু পর থেকে শুরু করছি, যে কতদিন আগে থেকে জল্পনা কল্পনা চলে।
এবার হাতের কাজের পসরা সাজিয়ে খাবারের দোকান, অথবা এবার ম্যাজিক দেখালে কেমন হয়, গতবার বেশি লাভ করে জমা দিতে পারা যায়নি, এবার অন্যদের টেক্কা দিতে হবে। যারা হাতের কাজের দোকান দেবে তাদের ব্যস্ততা আরম্ভ হয় সবার আগে। কত সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়ে ওঠে দেখতে দেখতে। দড়ির ব্যাগ, মাটির পুতুল, আমলকির মালা, দেবদারুর বিচি দিয়ে তৈরি ছোট পোকামাকড়। এই হাতের কাজের নমুনা দেখে অবাক হয় বাইরের মানুষ। এ তো শান্তিনিকেতনের বাইরে আর কোনো জায়গায় পাওয়া যাবে না। আর আনন্দবাজারের লভ্যাংশ যাবে দুস্থদের প্রয়োজন মেটাতে, সেও তো কম কথা নয়। শরতের সকালে এইসব কথা ভাবতে ভাবতে মনে পড়ে গেল নিজের পাঠভবনের ছাত্রাবস্থার দিনগুলির কথা। আশ্চর্য, সেদিনের শান্তিনিকেতন আর আজকের শান্তিনিকেতনে কত তফাৎ। ভিড় বেড়েছে, ঠেলাঠেলি অনেক, কিন্তু সেদিনের ছেলে মেয়েদের মন আর আজকের ছাত্রছাত্রীদের মনের খুব বেশি অমিল তো দেখি না। আনন্দবাজারের নেশা আমাদেরও তো মাতাল করে রাখত, ঠিক আজও যেমন মাতাল করে এ যুগের ছেলে মেয়েদের। সেদিন আমরাও দোকান করার জন্য দল বেঁধেছি, ক্যাপ্টেন বেছে নিয়েছি। এসব নিয়ম আছে। অন্তত 10 জনের দল হতে হবে, তার মধ্যে একজন অধিনায়ক হতে হবে, একজন ভারপ্রাপ্ত কোনো অধ্যাপক কর্মী কাউকে থাকতে হবে। মনোমতো দোকানের জায়গা না পেলে আমরাও রাগ করতাম, ঝগড়াও করতাম। আজকের ছেলেরা খেলার মাঠের বেড়া ভাঙে, আমরা চুরি করে আনতাম বাঁশ। এই খেলার মাঠের বেড়া ব্যাপারটা একটু বলে দিই। আমরা আয়রন ম্যাট বলতাম, ওই যে জসমিনের ছবিতে আছে। শুনেছি, আমি ঠিক জানি না, বিশ্বযুদ্ধের সময় ওই পানাগড়ের ওদিকে বর্ধমানে কোথাও ওই এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য মিলিটারিরা ওই রানওয়ে তৈরি মেকশিফট, তো খুব শক্ত মোটা লোহার পাতের, মানে ইস্পাত, লোহা মানে সে জং ধরতে দেখিনি কখনো, সেগুলো একটু ক্ল্যাম্প করার মতো, একটা বেশ ভারী। তো সেই আয়রন ম্যাটগুলো ওই ওজন দরেই হোক বা যাই হোক, কোনো এক সময় আশ্রম মাঠ, যেটা মানে শান্তিনিকেতনের আশ্রমের কেন্দ্রস্থলের যে বড় যে মাঠ, তার বেড়া, এখন অবশ্য অন্যরকম পাকা পাঁচিল বেড়া হয়েছে ইত্যাদি, কিন্তু আয়রন ম্যাটগুলো রাখা আছে। ওটা উদ্যান বিভাগের দায়িত্বে বোধ হয়। ওই কর্মীমণ্ডলী সেবা বিভাগ মেলার আয়োজন করে এই আনন্দবাজারের, তো তাদেরই তত্ত্বাবধানে ওই বাঁশের খুঁটি, আয়রন ম্যাট ইত্যাদি দেওয়া হয়, মানে সেটা নিয়ে নেওয়া হয়। এখন ব্যাপারটা একটু কি বলবো, একটু পরিকল্পিত বেশি। কিন্তু ওই খেলার মাঠের বেড়া থেকে ওটা খুলে সেই ভারী জিনিসগুলো সে তুলতে না পারলে ছোটরা তো টানতে টানতেই নিয়ে যেত, মানে খুব পরিশ্রমের কাজ। ওই যে টুবলুদার মানে সুরঞ্জন বসুর যে প্রচ্ছদ, একটা নিমগ্ন হয়ে দোকান তৈরির কাজে একটি ছেলে, সেটা তো দেখেছি। ছোট ছোট ছেলেরা নিজেদের সাধ্যের তুলনায় অনেক বেশি পরিশ্রম, ওই একটা দিন কি যে আনন্দে আর কি যে তার বাড়তি একটা শক্তি যোগাতো সেই সৃষ্টির বা নিজের দোকান তৈরি করার যে খুশি, অসাধারণ। হ্যাঁ, আজকের ছেলেরা খেলার মাঠের বেড়া ভাঙে, আমরা চুরি করে আনতাম বাঁশ। আনন্দবাজারের বেশ কদিন আগে থেকে খোঁজ পড়ে যেত কোথায় কোথায় নতুন বাড়ি হচ্ছে। আগের রাতে অথবা আনন্দবাজারের ভোর রাতে সেখান থেকে বাঁশ নিয়ে না আসতে পারলে তো আর দোকান বাঁধা যাবে না। ছোটবেলায় হাতের কাজের দোকান দেওয়াই রীতি। তার জন্য কারনাকা, মাটির পুতুল গড়া শুরু হতো অনেকদিন আগে থেকে। ক্লাসে বসে নতুন কিছু করার একটা ঝোঁক সবারই থাকতো। প্রথমবার যখন ডিমের খোলার পুতুল বুড়ো বানিয়ে আনন্দবাজারে হাজির করা গেল, সে কি আনন্দ! এই জিনিস তো আর কেউ করতে পারেনি। নতুন কিছু করার নেশাটা মাঝে মাঝে বেশ বিপজ্জনক হয়ে উঠত। একবার খেয়াল গেল পদ্মফুল তুলে এনে আনন্দবাজারে বিক্রি করা হবে। আগে থেকে পুকুরের খোঁজ করে রাখা হয়েছিল। আনন্দবাজারের ভোর রাতে একদল চলে গেল পদ্মফুল পেড়ে আনতে। কি ভয়াবহ বিপদ থেকে সেবার তারা বেঁচে ফিরেছিল ভাবলে আতঙ্ক হয়। কিন্তু পদ্মফুলের পসরা দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দেবার সময় বিপদের কথা কারো মনেই ছিল না। বয়স যখন একটু বাড়লো তখন হাতের কাজে আর মন উঠত না। খাবারের দোকান করা চাই। আমাদের সময় খাবারের দোকানে যদি বরফ দেওয়া লাল সবুজ শরবত না থাকতো তাহলে সেটা নেহাত অপমানজনক ব্যাপার ছিল। অথচ বোলপুরে তখনও বরফের কল হয়নি। সুতরাং বর্ধমান থেকে ট্রেনে করে কাঠের গুঁড়ো ঢাকা দিয়ে বরফ নিয়ে আসাটা নেহাত বড় রকমের অ্যাডভেঞ্চার ছিল। আর ছিল নানা ছড়ার ছবিতে সাজানো দোকানের পোস্টার তৈরি করা। এ ব্যাপারেও প্রতিযোগিতাটা বেশ জোরদার ছিল। এই পোস্টার তৈরির ব্যাপারটা একটা সময় যখন বন্ধ হলো, সেটা দেয়াল নোংরা ইত্যাদি ইত্যাদিরও ব্যাপার ছিল, কিন্তু গাছের গায়ে আমাদের সময়, আমার ছাত্র জীবনে অন্তত, ওই খবরের কাগজে ওই কালি দিয়ে হোক, মানে একটু কম দামের রং যে করে হোক, এটা করে তাই দিয়ে বড় বড়, মানে খবরের কাগজের এক একটা পৃষ্ঠাতে এক একটা অক্ষর,
সেই বড় ইউক্যালিপটাস গাছের ওপর থেকে নিচ অব্দি কারা আগে নিজেদের দোকানের নাম এবার আনন্দবাজারে আসছে ইত্যাদি ইত্যাদি করে তারপরে সেটা খুব হতো, মানে সিংহসদনের গায়ে বা সারা মোটামুটি আশ্রমের যেখানে সেখানে দেয়ালের গায়ে লাগানো হতো, যদিও ওটা খুব এমনই আঠা যেটা ওই বৃষ্টিতে বা এমনি জল দিয়ে খুব সহজে ধুয়ে ফেলা যেত, তবু দোকানের নামের একটা কি বলবো মানে সাইনবোর্ড বা মানে নামটা তো লেখা সেইটা হয়, কিন্তু আগে থেকে খুব পোস্টারটা এখন মনে হয় না সেই চল আছে। এ তো গেল আনন্দবাজারের প্রস্তুতি পর্ব। আনন্দবাজারের দিনের নেশা তো আরেক রকমের। কি পোশাক পরে যাওয়া হবে সেটা বেশ যত্ন করেই বেছে রাখতে হতো। সেই সন্ধ্যাটিতে সাজগোজের নিষেধ তেমন ছিল না, তাই দেখা যেত অনেক ছেলেই লক্কা পায়রা সেজে দোকানে দোকানে হাঁক দেখিয়ে বেড়াচ্ছে। আশ্চর্যের বিষয়, সেই লক্কা পায়রার দল কিন্তু অগোছালো জামা কাপড় অথবা বিশেষভাবে ছেঁড়া পাঞ্জাবির হাতাওয়ালাদের কাছে আসরে গিয়ে হার মানতে বাধ্য হতো। শান্তিনিকেতনের এই মেজাজটা কি হারিয়ে গেল কে জানে। মেয়েদের বেলায়ও তাই। আনন্দবাজারের দিনটির জন্য সযত্নে বাঁচিয়ে রাখা থাকতো আনারসি বেনারসির গোছা। এক্ষেত্রেও কেন জানি না এলো খোঁপায় ফুলের কাছে ঠোঁটের সিঁদুরকে হার মানতে হতো। এমনি সাজ পোশাকের ধরন সবসময়ই পাল্টেছে। আর সত্যি কথা বলতে কি, আমার তো নিজের মনে হয় সাজগোজটা সবটা কি আর অন্যকে দেখানোর জন্য করে কেউ নিজের ভালো লাগা, কার লম্বা দুল পড়তে ভালো লাগে। তবে হ্যাঁ, শান্তিনিকেতনে না সাজাটাও যে একটা সাজ, যার প্রধান উপকরণ হয়তো আত্মবিশ্বাস, সেইটা জোর একটা সময় হয়তো বেশি ছিল। কিন্তু সাজগোজ যে যার নিজের রুচি মতো ইচ্ছে মতো করবে, আর যার কি বলবো হৃদয়ের তন্ত্রীতে আঘাত লাগার তার কি আর সাজ দেখে হবে, সে তো মানুষটিকে দেখেই হবে। সেই নেশায় এগিয়ে যেত সন্ধ্যা। হঠাৎ খেয়াল হতো সময় তো আর নেই, কালকে তো সবার বাড়ি চলে যাওয়ার দিন। যাকে যে কথা বলা হয়নি তা তো বলে নিতে হবে, কিন্তু বলা আর হতো না। এই বিরহের মাধুর্যটা আজকের দিনে মনে হয় খুঁজে পাওয়া মুশকিল এই হোয়াটসঅ্যাপের যুগে। এক যদি না ছুটিতে এমন কোথাও কেউ যায় যেখানে গ্রামের বাড়িতে কোনো ইন্টারনেট কানেকশন, মনে হয় না এখন ভারতবর্ষের কোনো গ্রাম সেরকম আছে। গৌর প্রাঙ্গণ ফাঁকা করে দিয়ে যে যার ঘরে ফিরে যাওয়ার পর পড়ে থাকতো ছেঁড়া কাগজের রাশি, শুকনো ফুলের মালা আর বুক ভাঙা স্মৃতির বোঝা। গৌরী ক্লাস 3 ও আনন্দবাজারের প্রথম অভিজ্ঞতার কথা লিখেছে। আর বিশেষ করে সেদিন মা বাবা এসেছিলেন, আমি অনেক কিছু খেয়েছিলাম, সবাই নতুন নতুন জামা পরে ঘুরে বেড়াচ্ছিল। আমি এই মেলাটির কথা জীবনে ভুলবো না। হোস্টেলের ছেলে মেয়েদের, বিশেষ করে একটু ছোটদের খাওয়ার, এই যে রোজ হোস্টেলে একই রকম খাবার খেতে 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 একটা এই মুখ বদলে, যদিও তারপর ছুটিতে গিয়ে বাড়ির খাবার খাবে, কিন্তু সেই দিন বাবা মাদের কাছে পেয়ে আবদার করার সুযোগ, যদিও বাবা মাকেও একটু সেই খাবারের স্বাদ একেবারে দেবে না তা নয়, কিন্তু প্রধানত এত খুশি হয়ে সব খাবারের স্বাদ নেয়, অপূর্ব একেবারে, মানে দেখে খুব ভালো লাগে। নিখিলেশ তো বড় হয়েছে, দাদা যেন ওর একটা পর্যবেক্ষণ আছে, সেটা হচ্ছে আনন্দবাজারে যদি কোনো কিছুর অভাব থাকে তবে তা হচ্ছে গোমরা মুখ। রামগরুরের ছানাই হোক কি গোমরা থেরিয়ামই হোক, আনন্দবাজারে এলে মুখে হাসি ফুটবেই। অদ্ভুত দোকানের নাম, সাধারণ খাবারকেও এমন কিম্ভূত নামে উল্লেখ করা হয় যে না খেয়ে উপায় থাকে না। আর বেশিরভাগ ছাত্রছাত্রীদের অভিভাবকরাই এত ভালো রান্না করেন যে কি বলবো। তার ওপর শিক্ষক শিক্ষিকাদের তৈরি খাবারে ভরা আশ্রম সম্মিলন দোকান তো আছেই। হাতের কাজ পাঠভবনের ছাত্রছাত্রীদের চিরকালই সুন্দর। হাতে আঁকা কার্ড, মাটির তৈরি জিনিসপত্র ইত্যাদি দেখে অনেকেই মুগ্ধ হন। সবকিছুরই দাম যদিও সম্ভব অসম্ভবের সীমা রেখায়, ক্রেতারা তবু হাসি মুখেই সে দাম দেন। শেষ করছে নিখিলেশ এইভাবে যে আনন্দবাজার আমাদের এত আপন কারণ সে আমাদের নিজেদের, সম্পূর্ণ নিজেদের। নিজেদের হাতে তৈরি দোকানে, নিজেদের তৈরি জিনিস, নিজেদের তৈরি দামে, নিজেদেরই মা বাবা চেনাশোনা মানুষদের কাছে বিক্রি করে ছাত্রছাত্রীরা। সবাই মেলায় যোগ দেয় এবং সবারই কোনো না কোনো ভূমিকা থাকে, সে বিক্রেতার ভূমিকাই হোক কি ক্রেতার। আর সেই জন্যেই আনন্দবাজারকে আমরা সবাই এত ভালোবাসি। আর
পিছনের প্রচ্ছদে একেবারে প্রচ্ছদ শ্রী সুরঞ্জন বসু, আনন্দবাজার 1997 উপলক্ষে আশ্রম সম্মিলনী পাঠভবন শান্তিনিকেতন কর্তৃক প্রকাশিত। এই সুন্দর বইটা আনন্দবাজারের একটা তো সামগ্রিক পরিচয় দেয়, তার সঙ্গে বাড়তি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, সে ছাত্র জীবনে বা কর্মজীবনে। আলাদা করে বলার যদি কিছু থাকে সেটা হচ্ছে সমবেতভাবে একটা কাজ করার নানান রকম শিক্ষার সুযোগ আছে শান্তিনিকেতনে, পাঠভবনে, শিক্ষাসত্রে বা কলেজেও খানিকটা, বিশেষ করে নাটকের অভিনয় ইত্যাদি। কিন্তু ছোটরা নিজেরা দোকান, আমি যেমন বলি আমার ক্লাস 6-এর একটা ঘটনা, দোকানের নাম কি হবে সেই নিয়ে আলোচনার শেষই হচ্ছে না। এইটা মনে পড়ে যখন ভাবি যে একসঙ্গে অনেকে মিলে সিদ্ধান্ত নেওয়ার কাজটা তো সহজ নয়, যার জন্য গণতন্ত্র কঠিন দায়িত্ব। মানে অনেক সহজ হচ্ছে অটোক্রেসি, বিশেষ করে আজকের দিনে তো আরো বেশি করে সেটা মনে হচ্ছে। আমি শুধু একটু আমার স্বার্থটুকু, আমার এই ছোট ছোট চাহিদাগুলো পূরণ হয়ে গেলেই আর যা খুশি করছে করুক, যা খুশি হচ্ছে হোক। এই বিপদটার থেকে বাঁচবার একটা শিক্ষা কোথাও আনন্দবাজার দেয় বলে আমার মনে হয়। এবং বেশ কঠিন পরিশ্রমের কাজ একটা দোকান তৈরি করা, তার সঙ্গে হিসেব রাখা, এই সকলে মিলে অল্প অল্প করে চাঁদা দিয়ে তার যে বিনিয়োগ, তার থেকে লভ্যাংশ জমা দেওয়া ইত্যাদি ইত্যাদি। নিজেদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেওয়ার কাজটা আনন্দবাজার করে। নিজেরা কিছু করছি, তার ভালো মন্দের দায়, তার লাভ লোকসানের দায় নিজেদের, এইটা একটা খুব বড় শিক্ষা বলে মনে হয়। এই যে দোকান সাজানোর, যেটা ক্ষমাদির লেখাতেও আছে, সাধারণ জিনিসপত্র দিয়ে, তারপর গাছের তলায় যারা জায়গা পেয়েছে, গাছ থেকে নানান রকম কাগজের ফুল পাখি এইসব ঝুলিয়ে দিয়ে সাজিয়ে নেওয়াটা অনেক সহজ হয়। এই বাঁশের কঞ্চি, কত কিছু দিয়ে দোকান সাজানোর উপকরণ করা হয়। সবার জন্য এই সুযোগটা, ছোট থেকে বড়, এইটা আনন্দবাজারেই পাওয়া যায়। কত রকমের হাতের কাজ। আশ্রম সম্মিলনের দোকানে তো যেহেতু মাস্টারমশাইদের সক্রিয় যোগদান বেশি থাকে, কত ক্যালেন্ডার কি কাগজের ব্যাগ নানান রকম তৈরি হতে থাকে, নাড়ু মালপোয়া সব দিয়ে পসরা সাজানো হচ্ছে, আর ওইদিকে আড়ালে পেঁয়াজি মাখার প্রস্তুতি চলছে, গরম গরম ভাজা হবে, চাও থাকবে। ছোটদের নিজেদের হাতের কাজ চমৎকার সব। আর সন্ধেবেলা যখন ওই আলো ঝলমল করে ওঠে, কিছুই না, ওই আলো জ্বললেই সব ব্যাপারটা একটু মায়াময় হয়ে ওঠে তো। আর ভিড় বাড়তে থাকে, মঞ্চের ওপর থেকে কবিমণ্ডলীর যারা উদ্যোক্তা তারা মাঝে মাঝে ঘোষণা করেন কি করা উচিত না উচিত ইত্যাদি ইত্যাদি। সমস্যা হয় যদি বৃষ্টি হয়, কোনো বার এমন বৃষ্টি যে গৌণ প্রাঙ্গণে হতেই পারলো না, তখন নাট্যঘর এটা খুব বড় একটা জায়গা, কিন্তু যতই হোক মাথার উপর ছাদ আছে, কিন্তু এটা বদ্ধ জায়গায় তো ওই খোলা জায়গার মজাটা থাকে না, কিন্তু তাতেও আনন্দ কিছু কম হয় না। শিক্ষাসত্রের দোকানটা হয় সাধারণত ওই সিংহসদনের দুপাশে যে ছাতা বলে, ওই শরতের সকালে দোকান বানানোর নানান রকম প্রস্তুতি ব্যস্ততার মাঝখানে এবার ঢাকিরা আসে, গৌর প্রাঙ্গণ ঘুরে ঘুরে ঢাকের শব্দ, সে ভারী সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। আর সেখানে মাস্টারমশাইরা যারা ছোটবেলা থেকে হয়তো গ্রামের বাড়িতে পুজোয় ঢাকে কাঠি দিয়ে হাত পাকিয়েছেন, তারাও সুযোগ বুঝে একটু ঢাক বাজিয়ে নেন। আর মাস্টারমশাইরা যদি ঢাক বাজান আর তার সঙ্গে ছাত্রছাত্রীদের নাচ, সেই নাচ ওই রাবীন্দ্রিক হচ্ছে কিনা, এইসব প্রশ্ন করার কোনো মানে হয় না।